बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি মোহাম্মদ শাহনাজ শেরি, সিনিয়র শিক্ষিকা, বড়গন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। বড়গন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর এই করোনাকালীন মহামারীর সময় হয়তো তোমরা একটু দুর্দশাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত আছো। আর তোমাদের হতাশা ভীতি দূর করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো যাই হোক, এবার আমরা আসি মূল পর্বে। তোমরা আমার হাতে এই 3 রকমের গাছ দেখতে পাচ্ছ। এটা আম গাছ, এটা পেয়ারা গাছ, এটা হচ্ছে নিম গাছ। তো এর মধ্যে সবচেয়ে উপকারী এবং ঔষধি গাছ হচ্ছে নিম গাছ। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নিম গাছ। তোমরা গাছটি একটু ভালো করে দেখে নাও। নিম গাছ লিখেছেন বনফুল। বনফুল, এবার আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জানি। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালে 19 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যনারায়ণ। তিনি 1918 সালে ম্যাট্রিক হাজারবাগের সেন্ট কলমাস কলেজ থেকে, 1920 সালে আইএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন। কর্মজীবন শুরু 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ, কবিতা ও প্যারোডি লিখে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। এছাড়াও বনফুলের আরও অনেক গল্পগ্রন্থ আছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তরুণ উর্মিমালা ইত্যাদি। এছাড়াও তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস আছে। উপন্যাসগুলি হচ্ছে কিছুক্ষণ, দৌলত, নির্মোহ ইত্যাদি। এছাড়াও তিনি কিছু চতুর্দশপদী কবিতা এবং নাটক লিখেছেন। 1979 সালে 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। এবার মূল গল্পে ফিরে আসি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাবছে গরম তেলে, খোস দাঁত ভাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। এই নিম গাছের উপকারিতা এতটাই যে আমরা দৈনন্দিন জীবনে যে কোনো চর্মরোগ, যেমন খোস, দাঁত, চুলকানি, পাঁচড়া প্রভৃতি কাজে এটা ব্যবহার করে থাকি। নিমের পাতা, নিমের ছাল, নিমের পাতা আবার পানিতে সিদ্ধ করেও আমরা বিভিন্ন ঔষধি হিসেবে ব্যবহার করে থাকি। এছাড়া এটা চর্মরোগের মহা ঔষধ, যা অনেক সময় ডাক্তারের ওষুধকেও হার মানায়। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই। কেউ আবার কচি পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খায়, কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার। এই নিম গাছ পাতায় এত উপকার আছে যারা বেগুনের সাথে আমরা অনেক সময় এটা বেটে বেগুনের সাথে তেলে ভেজে খাই। এটা আবার যকৃতের জন্য অনেক উপকার করে। কচি ডালগুলো ভেঙে চিবোয়, কত লোক, দাঁত ভালো থাকে। কচি ডালগুলো আবার অনেকে চিবায়, যেমন দাঁতে আমরা অনেক সময় আমাদের দাঁতের মধ্যে হয়তো দাঁতের গোড়ায় অনেক সময় আমাদের রক্ত বের হয়, অনেক সময় মাড়ির সাইডে অনেক সময় রক্ত বের হয়, বিভিন্ন রকম চর্মরোগ দেখা দেয়। তখন আমরা কি করি?
তখন আমরা এই নিমের ডাল ব্যবহার করি। এতে আমাদের অনেক সময় দাঁতের রক্ত বের হওয়া অনেক সময় বন্ধ হয়ে যায়, দাঁতগুলো ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজরা সব কাজেই প্রায় এগুলো ব্যবহার করে থাকে, বিভিন্ন গাছগাছালি ব্যবহার করে থাকে। নিম গাছ বলতেই কবিরাজরা পাগল। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। তো বাড়ির পাশে গজালে যারা জ্ঞানী ব্যক্তি, যারা বিজ্ঞ, তারা বেশি খুশি হন। কি বলেন যে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্ন করে না, কারণ এই গাছটা কোনো যত্ন ছাড়াই বাড়ির আশেপাশে যে কোনো সার গাদায়, যে কোনো জায়গায় একটা কোনো যত্ন ছাড়াই কোনো একটা জায়গা পড়ে আছে, এমনি এমনি এগুলো দেখা যায় অনেক সময় পাখিটা হয়তো নিমের বিচি নিয়ে অনেক সময় ফেলছে, এখানে এমনি এমনি সার গাদা বা কোনো জায়গা পেলে এগুলো এমনি এমনি গজায়। এজন্য নিমের কোনো যত্ন করা লাগে না নিম গাছে, এমনি এমনি এরা সাধারণভাবে বেড়ে ওঠে। আবর্জনা জমে এসে চারিদিকে, সার দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আরেক আবর্জনা। কাটে না, কিন্তু যত্ন করে না। আবার বলছে আবর্জনা জমে এসে চারিদিকে, আবর্জনা চারিদিকে জমে যায়, কিন্তু আমরা কি কখনো সেই নিম গাছটা কখনো যে একটু সার দেওয়া, একটু যত্ন নেওয়া, কি কোনো কিছু করা আমরা কখনো করি না। কিন্তু এই নিম গাছের গুণাগুণ এমনি অনেক অনেক উপকারে লাগে, কিন্তু আমরা এর অনেক সময় আমরা এটা উপলব্ধি করি না, কারণ আমরা এটা সহজেই পেয়ে যাই। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। শান দিয়ে বাঁধিয়ে দেয়, কারণ নিমের হাওয়া ভালো। অনেক সময় শান দিয়ে বাঁধিয়ে দিলে হয় কি, অনেক লোক এসে নিম গাছের তলায় বসে, মনে করে যে নিমের হাওয়া ভালো, অবশ্যই ভালো। তো এই জন্য নিম গাছটাকে শান দিয়ে অনেকে বেঁধে দেয়। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। হঠাৎ একটা নতুন লোক আসলো। নতুন লোকটা হচ্ছে কি, একজন কবি। আমরা সাধারণ মানুষ আপাত দৃষ্টিকোণ থেকে আমরা যে কোনো জিনিস হয়তো সেই মনের চোখ দিয়ে দেখি না। কথায় আছে যে তাকিয়ে থাকার নাম দেখা নয়, দেখতে হলে মনের চোখ থাকা চাই। তো আমরা সাধারণ মানুষের দৃষ্টি আর একজন কবিরাজের দৃষ্টি দুইটা কিন্তু ভিন্ন রকম। কবি কবিরাজ এনারা কি করেন, এরা এর প্রকৃত গুণাগুণ উপলব্ধি করতে পারেন। কবিরা বিভিন্ন সাহিত্য রচনা করেন, বিভিন্ন কবিতা রচনা করেন, সব কিছু কিন্তু তাদের একটা দৃষ্টি দিয়ে, মনের দৃষ্টি দিয়ে। কিন্তু আমরা সাধারণত আমরা শুধু তাকিয়ে দেখি, কিন্তু এর গুণাগুণ কখনো উপলব্ধি করে না। সাপোজ একজন কবি হয়তো কি আমাদের এটা প্রকৃতির একটা সুন্দর দিকে তাকাচ্ছে, একটা দৃশ্য দেখছে, কিন্তু সেই দৃশ্য দেখে তারা কিন্তু যে কোনো বিষয় সম্পর্কে একটু সুন্দরভাবে বর্ণনা করতে পারবে, লিখতে পারবে। তো সেই নিম গাছতলে একদিন একটা কবি আসবে, একটা তারপরে কবি কি করলেন, সেই নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, মুগ্ধ দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখলেন। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। তিনি শুধু সেই কবি, তিনি কি করলেন, মুগ্ধ দৃষ্টিতে গাছের দিকে তাকিয়ে রইলেন। তিনি কি করলেন, ছাল তুললেন না, পাতা ছিঁড়লেন না, ডালও ভাঙলেন না। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে লেখক বলছেন যে নিম গাছের, এখানে নিম গাছের যে ছোট ছোট ফল হয়, নিম গাছের ফুল হয়, ফল হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এগুলো একটা
লেখক কি করছেন, কবি কি করছেন, লেখক বলতেছেন যে এটা হচ্ছে একটা একজাক্ট নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, যে নিম গাছের যে ফুল ফল সবুজের মধ্যে ফুটে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। সেজন্য কবি কি করলেন, মুগ্ধ দৃষ্টি দিয়ে চেয়ে রইলেন এবং তিনি বললেন যে একঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে, যেন সেই একঝাঁক নক্ষত্র নীল আকাশ থেকে সবুজ সাগরে, সাগরে হচ্ছে সাগরে, সবুজ সাগরে মিশে গেছে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। তারপরে কবি কি করলেন, খানিকক্ষণ সেই গাছের দিকে দৃষ্টি দিয়ে তিনি চলে গেলেন। কবিরাজ নয়, কবি। তিনি হচ্ছেন কি, কবিরাজ না, তিনি হচ্ছেন একজন কবি। নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারবে না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। এখানে বলাইচাঁদ মুখোপাধ্যায় এটা তিনি বলতে চেয়েছেন যে তিনি নিম গাছের যে বর্ণনা এই সম্পর্কে তিনি বলছেন যে নিমের পাতা, নিম গাছের পাতা অনেক উপকারী, নিমের ডাল অনেক উপকারী, নিমের ছাল অনেক উপকারী, যে এর পাতা, বাকল, ছায়া ইত্যাদি বাহ্যিক উপকারিতার মতো নিম গাছকে অনবরত মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাথমিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে। আবার এর জন্য কি হয়, এটা অনেকে আছে যে নিম গাছের যত্ন করে না, কিন্তু এটা যেহেতু এমনি এমনি সব কিছু পাওয়া যায় তো মাটির, আর এটাকে ঠিক বাড়ির গৃহকর্ম লক্ষ্মী বউটার সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ একটা পরিবারে এটা নিম গাছটা একটা উপপাদ্য ব্যবহার করেছে। একটা পরিবারে একজন মায়ের ভূমিকা অনেক বেশি। একজন মা, সেই পরিবেশ যত কষ্ট হোক না, জাস্ট নিম গাছের সাথে তুলনা করা হয়েছে একজন মাকে। একজন মা পরিবারে যখন আসে তখন একটা নতুন পরিবেশে তাকে খাপ খাইয়ে নিতে হয়। এই খাপ খাওয়ানোর জন্য সেই পরিবারে তাকে তার শ্বশুর শাশুড়ি, ননদ দেওর, তার স্বামী ইত্যাদির মন জুগায়ে চলতে হয়। অনেক সময় অনেক কষ্ট, শত কষ্ট ব্যথাকে জলাঞ্জলি দিয়ে সংসারের জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমরা জানি সংসারকে বলা হয় সমরাঙ্গন। এটা হচ্ছে কি, যুদ্ধক্ষেত্রের ময়দান। সংসার যুদ্ধক্ষেত্রের ময়দান এই কারণে সেখানে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে হয়। তো যাই হোক, আমরা অনেক সময় সেই মায়ের শত কষ্ট থাকলেও সে কিন্তু সেই পরিবার থেকে চলে যেতে পারে না। কেননা সেই পরিবারে সে অনেক দায়িত্বের মধ্যে বাধা পড়ে যায়। সেখানে তার অনেক সময় দেখা যাচ্ছে সন্তান মানুষ করতে হয়, পরিবারে বিভিন্ন গৃহকর্মে তাকে অনেক ভূমিকা পালন করতে হয়। একজন মা পরিবারে অনেক দায়িত্ব, যেমন রান্নাবান্না, সন্তান মানুষ করা, স্বামীর দিকে, তার শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখা ইত্যাদি সব বিষয়ে তাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। তো যাই হোক, এখানে সে আসলে সেই গৃহিণী, যেহেতু নিম গাছের শিকড় যেমন অনেক মাটির গভীরে চলে যায়, ঠিক বাড়ির সেই নিপুণা বউটি অনেক, তারও শিকড় সেই নিম গাছের সাথেই তুলনা করা হয়েছে। কেননা তাকে সে তো আসলে এটা একটা জাস্ট একটা প্রতীকী গল্প। এটা হচ্ছে কি, সীমাহীন কষ্ট, ত্যাগ, তিতিক্ষা ইত্যাদির মাধ্যমে তাকে সেই পরিবারে অ্যাডজাস্ট করে নিতে হয়। সেই পরিবারে শত কষ্ট দুঃখ থাকলেও সে আর কোথাও যেতে পারে না। তো যাই হোক, আমরা নিম গাছের গুণাগুণ সম্পর্কে অনেক কিছু দেখলাম। তো এবার আমরা কিছু নিম গাছের গুণাগুণ সম্পর্কে
আমরা একটু বোর্ডে লিখে দিই, তোমরা অবশ্যই এগুলো বাড়িতে দেখবে। এবার আমরা নিম গাছের গুণাগুণ সম্পর্কে একটু লিখে দিই। হচ্ছে যে নিম গাছের গুণাগুণ কোষ পাঁচড়া, দাঁত চুলকানো। নিম গাছের গুণাগুণ সম্পর্কে তোমাদের একটু, তো যাই হোক আমি মুখে বলি। নিম গাছ এর গুণাগুণ কোষ পাঁচড়া, দাঁত চুলকানো, কোষ পাঁচড়া, দাঁত চুলকানো ইত্যাদি ইত্যাদির জন্য এটা উপকারী। উপকারী, দাঁতের জন্য ভালো, দাঁতের জন্য ভালো। এর থেকে নিম পাউডার, প্রসাধনী সামগ্রী তৈরি হয়। প্রসাধনী সামগ্রী থেকে এটা উপকারী। কোষ পাঁচড়া, দাঁত চুলকানির জন্য এটা উপকারী, দাঁতের জন্য ভালো। এর থেকে অনেক প্রসাধনী সামগ্রীও তৈরি হয়। এর ছাল সিদ্ধ করে এগুলো অনেক কাজে ব্যবহার করা হয়। তো যাই হোক, এবার আমরা আসি বাড়ির কিছু মূল্যায়নের জন্য। নিম গাছের ছাল লোকজন কি কাজে লাগায়? নিম গাছের ছাল লোকজন কি কাজে লাগায়? কোষ পাঁচড়া, দাঁত চুলকানির জন্য এটা কি ধরনের উপকার করে থাকে? বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? তো যাই হোক, এগুলো তোমরা একটু দেখে নিবে। আর তোমাদের আগামী পর্বে তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া থাকলো। তোমরা বাড়িতে যে নিম গাছের গুণাগুণ সম্পর্কে 100 ওয়ার্ডের একটা রচনা লিখে আসবে। ঠিক আছে, আর একজন একটা পরিবারে মায়ের ভূমিকা কী এ সম্পর্কে তোমরা কিছু লিখে নিয়ে আসবে। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।